আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। চতুর্থ ধাপের লকডাউনের প্রথম দিন আজ। সপ্তাহের শেষ দিনে কর্মব্যস্ত মানুষের পদচারণা ছিল অনুসব স্বাভাবিক দিনের মতোই। রাজধানীর সড়কগুলোতে গাড়ির চাপও ছিল অন্য দিনের তুলনায় বেশি। এরই মধ্যে চেকপোস্ট বসিয়ে তদারকি অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহজনক যানবাহনগুলো থামিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, যাচাই করা হচ্ছে মুভমেন্ট পাস সহ অন্যান্য কাগজপত্রাদি। চতুর্থ দফা লকডাউনে ট্রাফিক পুলিশের মহাখালী জোনের পুলিশ সার্জেন্ট সাজ্জাদুল ইসলাম জানান, যতদিন বাড়ছে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই কারণে আমরা চাইলেও সেভাবে চেকপোস্ট করতে পারতেছি না। এই কারণে আমরা যতটুকু সম্ভব যে গাড়িগুলো সন্দেহপ্রবণ মনে হচ্ছে বা যেগুলো মনে হচ্ছে যে এটা স্বাস্থ্যবিধি মানছে না, সেই গাড়িগুলো আমরা চেক করে আইনের আওতায় নিয়ে আসতেছি। সকলের কাছে আমাদের একটা আবেদন যে প্রয়োজন ছাড়াও অপ্রয়োজনীয় কেউ যাতে ঘর থেকে বাইরে না বেরোয়। আজ ভয়াল 29 এপ্রিল, দেশের উপকূলবাসীর স্বজন হারানোর একদিন। 1991 সালের এই দিনেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গোর্কি ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের উপকূলীয় এলাকা। ওই প্রাকৃতিক দুর্যোগে 30 বছর অতিবাহিত হতে চললেও বৃহত্তর উপকূলবাসী এখনও অরক্ষিত। কক্সবাজার থেকে ইস্তেফারুকের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। আজ ভয়াল 29 এপ্রিল, উপকূলবাসীর বেদনার দিবস হিসেবে সবার কাছে পরিচিত। 1991 সালের 29 এপ্রিলের মধ্যরাতে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা সহ দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে 12 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে। এতে 2 লাখ মানুষের প্রাণহানির পাশাপাশি নিখোঁজ হন অন্তত 1 লাখ। মারা যায় 70,000 গবাদি পশু। ওই রাতের তাণ্ডবে প্রায় 15,000 কোটি টাকার ক্ষতি হয় বলে সরকারি হিসেবে জানা যায়। তবে বেসরকারি হিসেবে এ ক্ষতির পরিমাণ আরও বেশি। ঘূর্ণিঝড় গোর্কির ছোবলে ছেলে হারায় মাকে, মা হারান তার প্রিয় সন্তানদের, স্বামী হারান স্ত্রীকে, আর স্ত্রী হারান তার প্রিয় স্বামীকে। সে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের 30 বছর অতিবাহিত হতে চললেও কক্সবাজার সহ বৃহত্তর উপকূলবাসী এখনও অরক্ষিত। 1991 মেজে মানে এদুগু মানুষ মরিয়া আর আত্মীয়স্বজন কোনো খোঁজ খবর পাই না। 1991 ঘূর্ণিঝড়ে আমাদের কক্সবাজার জেলায় লক্ষ লক্ষ মানুষ মারা গেছে বেড়িবাঁধ না থাকার কারণে। এই অঞ্চলে টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতিনিয়ত লবণাক্ত পানির কারণে ফসলি জমি নষ্ট হয়ে যায়, মানুষের ক্ষেত খামার নষ্ট হয়ে যায়। 1971 সালের ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে উপকূলীয় এলাকায় অপূরণীয় ক্ষতির কথা জানালেন এ শিক্ষক। 1991 সালের এই দিনে অনেক জলোচ্ছ্বাসের মধ্য দিয়ে, ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে হাজার হাজার প্রাণ অতিবাহিত করা হয়েছিল। আমরা অপূরণ ক্ষতি পেয়েছিলাম, আমাদের ক্ষতির কোনো শেষ সীমানা ছিল না। এখনও উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক জোয়ারের পানিতেই চাষাবাদ সহ বসতঘর প্লাবিত হচ্ছে বলে জানালেন এ জনপ্রতিনিধি। স্বাভাবিক জোয়ারের পানিতে মানুষের চাষবাস, ঘর বাড়ি ভেসে যাচ্ছে। আমরা এলাকার জনগণকে নিয়ে কাজ করতেছি, আপনারা দেখতেছেন, স্বেচ্ছায় কাজ করতেছি। উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে মানুষের জীবনের নিরাপত্তার পাশাপাশি সম্পদও রক্ষা করা সম্ভব। এজন্য প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ। তাহলেই সম্ভব প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় থেকে উপকূলবাসীকে রক্ষা করা, এমনটাই মনে করেন সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর প্রভাবে বিশ্ব অর্থনীতি আজ নড়বড়ে। প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে স্বাভাবিক জীবনযাপনের মান উন্নয়নে। সরকারি শক্ত পদক্ষেপে দেশের করোনা পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে, কিন্তু এর প্রভাব বিষিয়ে তুলেছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজনের দৈনন্দিন জীবন। খলিলুর রহমানের ক্যামেরায় করোনাকালে রাজধানী নিম্ন আয়ের মানুষের জীবন সংগ্রামের গল্প তুলে এনেছেন মুসামিয়া, জানাচ্ছেন তরিকুল ইসলাম। লকডাউন করোনা থেকে মানুষকে মুক্ত করলেও বিপাকে পড়েছে দেশের স্বল্প আয়ে শ্রমজীবী মানুষ। তাদের পাতে ভাত নেই। এসব মানুষ প্রতিনিয়তই মাথার ঘাম পায়ে ফেলে শ্রম বিক্রি করে সংসারের চাকা সচল রাখে, কিন্তু এখন কাজ হারিয়ে অনেকটাই অসহায় জীবনযাপন করছে তারা। গত বছরও কেউর কাছে কোনো 10 টাকা সাহায্য সহযোগিতা পাই নাই। আপনারা আমার সরকারের লোক, আপনারা কি দিয়ে আমরা উপকার করেন? আমার তো কোনো কিছু উপকার করেন না। লকডাউনে মনে করেন যে গরিব মানুষ মনে করেন সবাই কাজ কাম করে খাবে, ঠিক মতো গাড়ি ঘোড়া চলতেছে না, কাজ কামও হচ্ছে না। প্রতিদিন সকাল হলেই স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের মাথায় চিন্তার ভাঁজ পড়ে। পরিবারের সদস্যদের মুখে ভাত দিতে হবে। কোনো একদিন শ্রম বিক্রি করতে না পারলে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষদের চুলায় আগুন চলে না। বাসা বাড়ির কাজ না করলে মহিলারা বাঁচে না,
এখন আমরা যে কোনো একটা কর্ম করে খাই, কাম না থাকলে আমরা খাবো কি? লকডাউনের জন্য আমরা রিক্সা চালক যারা রিক্সা চালিয়ে খাই, খুব বাতে পানিতে আমরা খুব কষ্টতে আছি। সরকার মানুষকে বাঁচাতে যখন লকডাউন দিয়েছে তখনই এ সকল শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছে। লকডাউন খেটে খাওয়া মানুষের পেটে ভাত জোগাবে না, সরকারের কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ তো মুখে মুখেই। অল্প আয়ের মানুষ যারা রয়েছে সেই শ্রমিক ভাইয়েরা তাদের জীবন জীবিকা আজকে ব্যাপক হুমকির মুখে। সরকারকে এখন এই বিষয়গুলো নিয়ে ব্যাপক একটা পদক্ষেপ গ্রহণযোগ্যতা সম্পন্ন এবং সবার সামাজিক নিরাপত্তা নিশ্চয়তার জন্য একটা বিশেষ পদক্ষেপ নিতে হবে। একদিকে যেমন মৃত্যুর ভয়, অন্যদিকে ক্ষুধার জ্বালা, সব মিলে বিপর্যস্ত শ্রমিক শ্রেণী। তাই লকডাউন কিংবা বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ করার আগে সরকারকে অবশ্যই এ শ্রেণীর জীবনমান উন্নয়নে নিতে হবে ব্যবস্থা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। শব্দ দূষণ থেকে মুক্ত থাকতে সবাইকে শব্দ সচেতন হওয়ার আহ্বান জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন। বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস 2021 উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক ভার্চুয়াল কর্মশালায় সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে আহ্বান জানান তিনি। এ সময় সকলকে শব্দ দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলারও আহ্বান জানান মন্ত্রী। বুধবার সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 41, 42 এবং 45 ধারায় টাঙ্গাইলের কালীহাতিতে র্যাব ও সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির দায়ে 5 জনকে 1,60,000 টাকা জরিমানা করা হয়। বুধবার সন্ধ্যায় র্যাব 12 টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। করোনাকালীন সময়ে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী দেয়া উপহার তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল 11টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। মঙ্গলবার দুপুরে গাজীপুরের 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিটন বিশ্বাস ও ঝুমুর বিশ্বাসের পাখি নামের একমাত্র কন্যা সন্তানকে দোকান থেকে খাবার কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে একই এলাকার সিরাজুর রহমান। অপহরণের পর দাবি করা হয় 50 লক্ষ টাকা মুক্তিপণ। এই ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা। মামলার সূত্র ধরে 24 ঘন্টার মধ্যেই শিশুটিকে জীবিত উদ্ধার করে বাসন থানা পুলিশ। গাজীপুর থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। গাজীপুরের 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিটন বিশ্বাস ও ঝুমুর বিশ্বাসের একমাত্র কন্যা পাখি মঙ্গলবার সকালে খাবার কিনে দেওয়ার কথা বলে রহমত ও প্রতিবেশী সিরাজ নামের 2 ব্যক্তি পাখি নামের এই শিশুটিকেই অপহরণ করে। অপহরণের কিছুক্ষণ পর তারা মুঠোফোনে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে শিশুটির পিতা 5,000 টাকা অপহরণকারীদের বিকাশও করেন। এরপর শিশুটির বাবা গাজীপুর বাসন থানায় অভিযোগ দায়ের করলে 24 ঘন্টার মধ্যেই জীবিত উদ্ধার করা হয় শিশুটিকে। 50 লক্ষ টাকা মুক্তিপণ চাইছে, এটা যদি না দেয় তাহলে আমার মেয়েরে মেরে ফেলবো। পরে আমরা কি করব, এদিকে ওদিকে খোঁজাখুঁজি করার পরে বাসন থানায় আমি স্যারের কাছে আসছি, একটা জেডি করেছি। পুলিশে আমার মেয়ের উদ্ধার করে দিয়েছে, আমি এই তো অনেক খুশি। আমরা বাসন থানায় একটি মামলা করি, অভিযোগ করি এবং র্যাব অফিসে একটা অভিযোগ করি। পরে আজকের বেলা 9 ঘটিকার সময় বাসন থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এদিকে শিশুটিকে জীবিত উদ্ধারের ঝুঁকি থাকলেও অপহরণের অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় সিরাজ নামের এক অপহরণকারীকে গ্রেফতারের পাশাপাশি জীবিত উদ্ধার করা হয় শিশুটিকে। অপর আসামি রহমতকেও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পাখির বাবার কাছে মোবাইলে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে, না হলে তাদের মেয়েকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। বাসাবাড়ি থেকে আসামিকে এবং অপহৃত ভিকটিম পাখিকে উদ্ধার করতে সক্ষম হন। একজন আসামি পলাতক আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি, আরেকজনের পলাতক আছে, তাকে আমরা অচিরেই গ্রেপ্তার করতে পারবো বলে আমরা মনে করি। পুলিশ জনগণের বন্ধু। অপহরণের 24 ঘন্টার মধ্যেই আসামি গ্রেফতার সহ অপহরণের শিকার শিশুটিকে উদ্ধার করায় পুলিশের সক্ষমতা সম্পর্কে আরও একবার জানল সর্বসাধারণ। এবার নিশ্চিত করা হোক অপহরণকারীদের সর্বোচ্চ শাস্তি, এমনটাই প্রত্যাশা শিশুটির পরিবার ও স্বজনদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু হল বাদল নামের এক যুবকের।
বৃহস্পতিবার সকাল 10টায় মিলগেটে একটি স্টিল কোম্পানির ভিতর থেকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বাদলকে উদ্ধার করে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন টঙ্গী থানা পুলিশ। বুধবার রাতে পাবনার ছোট শালগাড়িয়া এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও 7 রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় আটক করা হয় হত্যাসহ একাধিক মামলার আসামি আজমলকে। একই এলাকায় ডিবি পুলিশের অপর এক অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ শারীরিক উদ্দীপক সিরাপ ও সিরাপ তৈরি কাঁচামাল। এই ঘটনায় কারখানার মালিক রাজা আহমেদ রনিকে আটক করে পুলিশ। আটককৃত দুজনকে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।